আমরা আসলে কাজটা করি কি ভেক্টরটা কোথায় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তাই বলি আমাদের গতদিন যতটুকু ক্লাস হয়েছে অ্যাভারেজ ভ্যালু এবং ওয়েভের সম্পর্কে একটা ম্যাপ করা হয়েছিল। এই অ্যাভারেজ ভ্যালু এবং ওয়েভের মধ্যে অ্যাভারেজ ভ্যালু এবং ওয়েভের কারণ অসুবিধা আছে কিনা যদি থেকে থাকে তাহলে বলতে পারি এই অ্যাভারেজ ভ্যালু এবং ওয়েভের কারণ অসুবিধা থেকে থাকে বলতে পারি রেসপন্স নাই, তার অসুবিধা নাই। ওকে, যদি অসুবিধা না থাকে তাহলে সমস্যা নাই। আজকে আমরা আরএমএস বের করব। আরএমএস মানে কি? আরএমএস এর অনুরূপ হচ্ছে রুট মিন স্কয়ার। রুট মিনস কি? স্কয়ার, ঠিক আছে? রুট মানে তো আমরা জানি, রুট মানে আমরা জানি, ঠিক আছে? বর্গমূল, বর্গমূল। রুট মিনস স্কয়ার মানে কি? বর্গমূল, ঠিক আছে? কার বর্গমূল? মিনস এর বর্গমূল। তাহলে মিনস মানে কি? গড় মান, মানে গড় মানে কি? বর্গমূল, ঠিক আছে? রুট মিনস স্কয়ার। আমি আরেকটু বলি এখানে কি আছে? আরএমএস, আরএমএস মানে রুট মিনস স্কয়ার। তাহলে রুট করব কাকে? গড় মানকে। আবার তার কি করব? বর্গ করব। তার মানে গড় মানকে বর্গ করে আবার কি করব? বর্গমূল করব। গড় মানকে বর্গ করে বর্গমূল করলে যেটা আসবে সেটা আরএমএস ভ্যালু। যেটা আসবে সেটা কি? আরএমএস ভ্যালু। যখন আমরা আরএমএস ভ্যালুর ইকুয়েশন নিয়ে করতে যাব তখন আমি ডিটেইলসে যাব। আগে দেখি আছে আরএমএস ভ্যালুটা কি? আরএমএস ভ্যালু কোন সার্কিটে ডিসি প্রভাবিত করলে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, মানে একটা সার্কিটে ডিসি প্রভাবিত করলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, উক্ত সার্কিটে একই সময়ে একই পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ অল্টারনেটিভ কারেন্ট প্রয়োজন, যে পরিমাণ অল্টারনেটিভ কারেন্ট প্রয়োজন তাকে উক্ত অল্টারনেটিভ কারেন্ট কি? আরএমএস ভ্যালু বলে। ধরি যে একটা সার্কিট, এর মধ্যে একটা সার্কিট, এর মধ্যে যদি আমি 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত করি কত সেকেন্ড ধরে? সাপোজ 5 সেকেন্ড ধরে 2 এম্পিয়ার কারেন্ট যদি 5 সেকেন্ড ধরে প্রবাহিত করি, এর ফলে যদি সাপোজ তাপ উৎপন্ন হয়েছে কত? 5 জুল। কত তাপ উৎপন্ন হয়েছে? 5 জুল। তাহলে সমস্যা কি? যে এই সার্কিটে সাপোজ আমি যদি এসি সোর্স লাগাই, এই সার্কিটে যদি আমি কি এসি সোর্স লাগাই, তাহলে 5 সেকেন্ডে 5 জুল তাপ উৎপন্ন করতে, 5 সেকেন্ডে 5 জুল তাপ উৎপন্ন করতে এই এসি সোর্সে যে কারেন্ট প্রয়োজন তাকে বলে কি? আরএমএস কারেন্ট, আরএমএস ভ্যালু। তাই এটা কি হচ্ছে আমাদের আরএমএস কারেন্ট, ঠিক আছে? সব ভ্যালু কারেন্ট করে বলে দিতে পারি। আবার বলি যে এই সার্কিটে যদি আমি ডিসি সাপ্লাই দিই, সাপোজ ডিসি সাপ্লাই দিলাম কত? 2 এম্পিয়ার। তার ডিসি সাপ্লাই 2 এম্পিয়ার দিলাম কত সময় ধরে? 5 সেকেন্ড সময় ধরে। আর 5 সেকেন্ড সময় ধরে 2 এম্পিয়ার সাপ্লাই দেওয়ার ফলে আমাদের জুল আসলে কত? সাপোজ তাপ উৎপন্ন হলো 5 জুল। আমি হিসাব করি, সাপোজ ধরে নিলাম 2 সেকেন্ডে যদি 2 এম্পিয়ার কারেন্ট যদি 5 সেকেন্ড ধরে এই সার্কিটে প্রবাহিত করি তাহলে 5 জুল তাপ উৎপন্ন হয়, আমি ধরে নিলাম হিসাব বাদে। তাহলে ডিসি সোর্সের জন্য যদি 5 সেকেন্ডে 5 জুল তাপ উৎপন্ন হয়, তাহলে এসি সেকেন্ডে 5 সেকেন্ডে 5 জুল তাপ উৎপন্ন করতে কি পরিমাণ এসি কারেন্ট লাগবে? এই সার্কিটে কি পরিমাণ এসি কারেন্ট লাগবে 5 সেকেন্ডে 5 জুল তাপ উৎপন্ন করতে? সেই পরিমাণটাকে আমরা বলি কি? আরএমএস পরিমাণ। সেই পরিমাণ কি বলি? আরএমএস। তাহলে এসি সার্কিটের বাইরে এসি সোর্সের আরএমএস কারেন্ট কি? যে তাপ উৎপন্ন করতে, নির্দিষ্ট সময়ে তাপ উৎপন্ন করতে বা পাওয়ার লস করতে যে কারেন্ট আবার অল্টারনেটিভ কারেন্টের যে মান প্রয়োজন তাকে আমরা কি বলবো? আরএমএস মান বা আরএমএস কারেন্ট। তাই কারণ অসুবিধা আছে কিনা? সংজ্ঞাতে কারণ অসুবিধা আছে কিনা? আরএমএস এর সংজ্ঞাতে কারণ অসুবিধা আছে কিনা? সমস্যা নেই, আমি আবারও একবার বলতে চাচ্ছি। কোন একটি সার্কিট ওইটা বাদে কোন একটি সার্কিটে ডিসি সাপ্লাই দিলে সাপোজ এই সার্কিট ডিসি সাপ্লাই থেকে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। কোন একটি সার্কিট সাপোজ এই সার্কিটে 2 এম্পিয়ার কারেন্ট 5 সেকেন্ড ধরে আমরা সাপ্লাই দেই, তাহলে যদি 5 জুল তাপ উৎপন্ন হয়, তাহলে 5 সেকেন্ডে 5 জুল তাপ উৎপন্ন করতে ওই সার্কিটে কি পরিমাণ এসি কারেন্ট লাগবে তাকেই বলে আরএমএস ভ্যালু। মানে যে পরিমাণ এসি কারেন্ট লাগবে 5 সেকেন্ডে 5 জুল তাপ উৎপন্ন করতে সেই পরিমাণ এসি কারেন্টকে বলি আমরা কি? আরএমএস ভ্যালু। আর এবার যদি বলেছি যে কোন একটা ওয়েভের কি গড় মানকে আরএমএস ভ্যালু বলে বা এসি সিগন্যালের গড় মানকে আরএমএস ভ্যালু বলে। সিম্পল কথা, এর আগে আমরা গত ক্লাসে দেখেছি। তো আরএমএস ভ্যালু কাকে বলে এটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? এখন আমরা যাবো যে আরএমএস ভ্যালু কিভাবে নির্ণয় করতে হবে। আরএমএস ভ্যালু কিভাবে নির্ণয় করতে হবে? আর তারা কি বলে দেখেন, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে তাপ উৎপন্ন করে কি? আবার ধরুন আরএমএস ভ্যালু, অবশ্যই আরএমএস ভ্যালু। তাপ উৎপন্ন করে কি? আবার ধরুন আরএমএস ভ্যালু, অবশ্যই আরএমএস ভ্যালু। তাহলে আমাদের পাওয়ার অপচয় কি করবে? পাওয়ার অপচয় অবশ্যই আরএমএস দিয়ে করবে। পাওয়ার অপচয় কি দিয়ে করবে? অবশ্যই আরএমএস দিয়ে করবে। অর্থাৎ পাওয়ারের সূত্র লেখার সময় আমাদের কি লিখতে হবে? এমনিতে আমরা জানি ডিসি করে দেখেছি, পাওয়ারের সূত্র কি? আই স্কয়ার। ডিসি সার্কিটের কারেন্ট একটা, যেটা আবার ভ্যালু সেটা ম্যাক্সিমাম ভ্যালু, সেটা আবার কি? আরএমএস ভ্যালু। কিন্তু এসিতে তো আলাদা, ম্যাক্সিমাম ভ্যালু আলাদা, আরএমএস ভ্যালু আলাদা, এভারেজ ভ্যালু কি আলাদা, তাই না? তিনটা মান তিন রকম আছে। এখন আমরা পাওয়ার নির্ণয় করার সময় বা সার্কিট সোর্স করার সময় কোন মানটা দেব? এভারেজ ভ্যালু নাকি ম্যাক্সিমাম ভ্যালু নাকি আরএমএস ভ্যালু? তো সার্কিটের মেইন কাছে হিট উৎপন্ন করা, অপচয় করা বা লোডে পাওয়ার সাপ্লাই দেওয়া। লোডে পাওয়ার সাপ্লাই মানে কি? তাপ আমাদের অনেক সময় কি বৈদ্যুতিক শক্তি কি তাপ শক্তি কনভার্ট করে কমজোর আছে না? তো সেই তাপটাই তাহলে তাপ উৎপন্ন করতে কোন ভ্যালু লাগে? আরএমএস ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু নাকি এভারেজ ভ্যালু? অবশ্যই আরএমএস ভ্যালু। তো সুতরাং পাওয়ার লস হবে কি? আরএমএস ভ্যালু, অর্থাৎ আই স্কয়ার। এখন এই পাওয়ারটাকে আবার এভারেজ ভ্যালু বলে। পাওয়ারটা কি বলে? এভারেজ পাওয়ার বলে। পাওয়ারটা কি বলে? এভারেজ পাওয়ার। এই পাওয়ারটাকে আবার এভারেজ পাওয়ার, গড় পাওয়ার কেন পাওয়ার গড় বলতেছি, কিন্তু মানি চার্জ এটা কেন বলে? এটা আমরা এই প্রমাণের শেষে তো বলবোই, আবার আলাদাভাবে প্রুফ করে দেখাবো যখন পাওয়ার অ্যানালাইসিস করব, ঠিক আছে? যখন পাওয়ার অ্যানালাইসিস করব তখন আমরা প্রমাণটা আরো ভালো করে দেখাবো। তবে আপাতত আমরা এইটা দেখাবো কিভাবে একে কেন এভারেজ ভ্যালু বলে সেটা আমরা এটার মাধ্যমে দেখাবো, ঠিক আছে? তাহলে আমরা আগে নির্ণয় করি যে কোন সার্কিটের আরএমএস ভ্যালু কিভাবে নির্ণয় করতে হয় সেই প্রসেসটা আমরা দেখব। আমি আপনাদের শিখে কিন্তু অনেক কিছু লিখেছি যেগুলো কথা এখানে না বললেও পারতাম। আচ্ছা, গতদিন আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, একটা জিনিস দেখা হয় নাই। আচ্ছা, আজকে দেখেন একবার দেখেন, আগে আমরা এভারেজ ভ্যালু ধরি, গতদিন যেটা দেখছিলাম সেটাই এভারেজ ভ্যালু। ধরি কোনো ওয়েভ আছে এরকম, I1, I2, I3 এই ব্লকটা এরকম ধরো চলতেই থাকে। এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে কি 3 পাই, এটা হচ্ছে টাইমার রেসপেক্ট। টাইমার রেসপেক্ট ওগুলো কি চলছে। যেরকম অ্যাভারেজ ভ্যালু নির্ণয়ের জন্য তিনটা প্রসেস ছিল, তো আরএমএস ভ্যালু নির্ণয়ের জন্য তিনটা প্রসেস আছে। অ্যাভারেজ ভ্যালু নির্ণয়ের জন্য কয়টা প্রসেস? তিনটা প্রসেস। কি দেখছি? তুমি অর্ডিনেট মেথড,
তারপরে হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড, তারপরে গ্রাফিক্যাল মেথড। তো আমরা এর জন্য তিনটা প্রসেস দেখবো, যে মিন অর্ডিনেট মেথড। তো অ্যাভারেজ ভ্যালুর মিন অর্ডিনেট মেথড কিভাবে করবো দেখেন, মিন অর্ডিনেট মেথড, মিন কি অর্ডিনেট মেথড, মিন অর্ডিনেট মেথড। মিন অর্ডিনেট মেথড কিভাবে করি, গণনা কি ছিল i = i1 প্লাস i2 প্লাস i3 প্লাস i4 প্লাস ডট ডট i কি গেন লিখছিলাম, বাই কি বাই লিখেছিলাম এই গড় মানের বেলায়, তারপরে লিখেছিলাম এটা গড় মানের বেলায় কিন্তু আমরা এটা লিখেছিলাম, তাই না? হ্যাঁ, গড় মানের বেলায় লিখেছিলাম, তাই গড় মানের বেলায় এটা। আচ্ছা, গড় মানের বেলায় আমরা কিন্তু এটা লিখেছিলাম। এখন কথা হচ্ছে কি, এই আরএনএস ভ্যালুর মানটা, আরএনএস ভ্যালুটা বলে কি আমরা কতদিন বলেছি, বা সরি একটু আগে বলেছি যে রুট মিন স্কয়ার, অর্থাৎ গড় মানকে বর্গ করব এবং বর্গমূল করব। তাহলে তাই করি, এই যে গড় মানকে বর্গ করব, মানে তার মানে কি করব, বর্গ করব। তাহলে বর্গ করে কি দেব, এই যে বর্গমূল, শেষ। এই সংজ্ঞা দ্বারাই বা আরএনএস এর কথা দ্বারাই তো আমরা এটা কি করলাম, কনভার্ট করলাম, তাই না? তার মানে গড় মানকে বর্গ এবং বর্গমূল, গড় মানকে বর্গ, গড় মানকে বর্গ এবং বর্গমূল করলে যেটা আসবে সেটা আরএনএস ভ্যালু, এখানে কিন্তু সেটাই হবে। ঠিক আছে, এটা আমি অর্ডিনেট মেথড চলে গেল। আচ্ছা, এখন দেখব আমরা হচ্ছে 2 নম্বর, অর্থাৎ 2 নম্বর দেখব অ্যানালিটিক্যাল মেথড, তাই না? অ্যানালিটিক্যাল মেথড। এখন দেখব কি অ্যানালিটিক্যাল মেথড। হ্যাঁ, তো অ্যানালিটিক্যাল মেথড এর আগে আমরা দেখেছি, আজকেও দেখব, সমস্যা নেই। তো গড় মান কি পেয়েছিলাম, i = কি ইন্টিগ্রেশন করে দিয়েছিলাম কি i d থিটা বাই কি বাই দিয়েছিলাম পাই দিয়েছিলাম, বাই কি দিয়েছিলাম পাই দিয়েছিলাম। তাহলে এখানেও সেম জিনিস, এখানেও ওটাই দেবো, জাস্ট কি রুট দেবো এবং কি স্কয়ার দেবো। তাহলে দেখ, এই যে রুট, এই যে স্কয়ার, এই যে রুট, এই যে রুট, এই যে স্কয়ার, তাই না? ওখান থেকে চলে আসে যে রুট নিচ্ছি গড় মান দিয়ে বর্গ এবং বর্গমূল করলে যেটা আসবে সেটাই কি আরএমএস মান। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন, এর আগে আমরা আরএমএস এভারেজ ভ্যালুর সময় বলেছিলাম যে ফুল এভারেজ ভ্যালু করলে 0 আসে, তাই আমরা কোনো কিছু না বলে আমরা হাফ ওয়েভ নিয়ে করি, তাই না? এভারেজ ভ্যালু হাফ ওয়েভ নিয়ে করি। তো হাফ ওয়েভ নিয়ে আমরা করেছি, কিন্তু আরএমএস ভ্যালুর সময় কিন্তু হাফ ওয়েভ নিয়ে করা যাবে না, তাই না? তাই না, আরএমএস ভ্যালুর সময় হাফ ওয়েভ নিয়ে করলে যে আরএমএস ভ্যালু আসবে, ফুল ওয়েভ ভ্যালু নিয়ে করলেও কি সেম আরএমএস ভ্যালু আসে। তার মানে হাফ ওয়েভ নিয়ে করি বা ফুল ওয়েভ নিয়ে করি, কথা কি থাকবে, তাই না? তবে অবশ্যই আনসিমেট্রিক্যাল বেলায় এভারেজ ভ্যালু বলি বা আরএমএস ভ্যালু বলি, এটাকে ফুল ওয়েভ নিয়েই করতে হবে। আনসিমেট্রিক্যাল বেলায় এভারেজ ভ্যালু নির্ণয় করি বা আরএমএস ভ্যালু নির্ণয় করি, সেখানে আমাকে ফুল ওয়েভ নিয়েই কাজ করতে হবে, তাই না? ফুল ওয়েভ নিয়ে করতে হবে। বাট সিমেট্রিক্যাল বেলায় আরএমএস ভ্যালু হাফ ওয়েভ করলে যে কথা, ফুল ওয়েভ নিয়ে করলেও কি সেম জিনিস আসবে, কোনো চেঞ্জ আসবেই না। বাট এভারেজ ভ্যালু হাফ ওয়েভ নিয়ে করলে মান আসে, ফুল ওয়েভ নিয়ে করলে মান আসে, মানে 0 আসে, মানে কি আসে, 0 আসে। এই সিমেট্রিক্যাল ওয়েভ বেলায় হাফ ওয়েভ নিয়ে করতে হয়, কারণ মান এভারেজ মান। ঠিক আছে, তাহলে এখন আমরা এদিকে যাই, নির্ণয় যাই। তাহলে i = কি রুট ওভার। আচ্ছা, আর যদি হাফ নিই, হাফ ওয়েভ নিলে কি পাই, আর যদি ফুল ওয়েভ নিই তাহলে কি 2 পাই। ফুল ওয়েভ নিলে কি 2 পাই, হাফ ওয়েভ নিলে শুধু পাই, আমি হাফ ওয়েভ দিছি, ফুল ওয়েভ নিলে দরকার এত বড়। তাহলে লিমিটটা কত, হাফ ওয়েভ নিলে 0 থেকে পাই আসবে, আর যদি ফুল ওয়েভ নিই তাহলে লিমিট কি হবে, 0 থেকে 2 পাই। আচ্ছা, এখন i স্কয়ার, তো i স্কয়ার মানে কি, i মানে কি i sin থিটা স্কয়ার বাই পাই, sin থিটা মানে কি আছে থিটা। আর এখানে কেন হলো এটা গত ক্লাসে বলেছি, আজকে কিছু বলবো না। i = i স্কয়ার বাই পাই, এটা ইন্টিগ্রেট করা যায় না, তাই এখানে আলাদা করে দেব, রুটটা দিয়ে দিই, i স্কয়ার বাই কি পাই। আচ্ছা, এখন sin স্কয়ার থিটা, sin থিটা স্কয়ার না, কিন্তু মনে রাখতে হবে যে কখনো যদি বলে যে এরকম আছে কখনো sin থিটা স্কয়ার, এটা মানে কিন্তু sin স্কয়ার থিটা, নট sin থিটা স্কয়ার, এটা কিন্তু না, হবে কোনটা, এটা sin স্কয়ার থিটা, sin থিটা স্কয়ার না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে লিখি কি লিখছি আমরা, sin স্কয়ার থিটা d থিটা। এবার কথা হচ্ছে কি, ত্রিকোণমিতি অনুপাত দ্যাট মিন্স sin cos tan এইগুলোর উপরে যদি বর্গ থাকে তাহলে তাকে ইন্টিগ্রেশন করা যায় না। ত্রিকোণমিতি অনুপাত sin cos tan এইগুলোর উপরে যদি বর্গ থাকে তাহলে ইন্টিগ্রেশন করা যায় না। তাহলে আমরা কি করতে হবে, এই বর্গটাকে সরাই দিতে হবে। বর্গটা কি করব, সরাই দিই। কিভাবে সরাবো দেখেন, বর্গটাকে কিভাবে সরাবো, এখানে বর্গটা কিভাবে সরাবো দেখেন। তো দেখি আমরা i = রুট ওভার i স্কয়ার বাই কি পাই। আচ্ছা, এবার sin স্কয়ার থিটা, এখানে যদি 2 গুণ করি কোনো অসুবিধা নেই, হাফ দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলাম, আবার 2 দ্বারা কি গুণ করলাম, রেজাল্ট বের কি আসবে, একই আসবে। অবশ্যই উদ্দেশ্য আছে, কিন্তু কি করলাম, 2 দ্বারা গুণ এবং 2 দ্বারা ভাগ, কাটাকাটি করে কিন্তু আগের লাইনে আসবে। তাহলে কি উদ্দেশ্য, এখানে 2 দ্বারা গুণ দিলাম বা 2 দ্বারা ভাগ দিলাম, উদ্দেশ্য হলো 2 sin স্কয়ার থিটা, এই সূত্র আছে 1 - cos θ, অর্থাৎ এটা সূত্র ফর্মুলা ফেলে দিয়ে স্কয়ার এখানে আসে। তাহলে আমি লিখতে পারি i স্কয়ার i = i স্কয়ার বাই কি পাই, বা 2 পাই, এখানে হাফ আছে না, 2 পাই। আচ্ছা, কিন্তু 2 sin স্কয়ার থিটা যার সূত্র হচ্ছে 1 - cos 2θ, 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা যার সূত্র 1 - cos 2θ, এই যে আমাদের সূত্র ফর্মুলা চলে আসছে, অর্থাৎ স্কয়ারটা কেটে গেছে। তাহলে i = রুট ওভার i স্কয়ার বাই কি 2 পাই, i স্কয়ার বাই 2 পাই। তারপরে একে ইন্টিগ্রেট করতে হবে, সরি মিস্টেক আছে না, মিস্টেক আছে কি, যেখানে ল্যাম্বডা ছিল, ল্যাম্বডা দিই 0 থেকে কত পাই, 0 থেকে পাই, 0 থেকে পাই, 0 থেকে পাই। আচ্ছা, তাহলে এখন i = এখানে লিখি 1 - cos θ। তাহলে এই ল্যাম্বডা কেটে যাবে কেন, আমি এটা ইন্টিগ্রেশন করে ফেলছি, 1 - cos θ। 1 কে যদি ইন্টিগ্রেশন করি, 1 কে যদি ইন্টিগ্রেশন করি, অর্থাৎ কোনো কনস্ট্যান্ট মানকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে যার সাপেক্ষে করব সেটাই বসে যাবে। কার সাপেক্ষে করতেছি আমরা, থিটার সাপেক্ষে, তাহলে থিটা হবে মাইনাস cos 2θ। তাহলে cos 2θ মানে cos ax কে যদি cos ax কে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, sin ax বাই k। সূত্রটি পাওয়া ছিল যে cos ax কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসবে কি, যে sin ax বাই k। দ্যাট মিন্স cos এর সাথে গুণাকারী কোনো কিছু থাকলে সেটা ভাগ হয়ে যাবে, ইন্টিগ্রেশন করলে সেই মানটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, সেই মানটা ভাগ হয়ে যাবে। এই যে অতিরিক্ত কিছু এটা এটা হয়, তাহলে অতিরিক্ত বিটা কি হয়, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সূত্র। cos করলে কি হবে, sin 2θ বাই কত 2।
লিমিটটা কত ছিল 0 থেকে পাই, ঠিক আছে 0 থেকে পাই দিলে অসুবিধা নেই। পাই মানে কত 2 পাই। এখন কথা হচ্ছে থিটা মানে আপার লিমিট একবার কি বলেন, থিটা মানে আপার লিমিট মানে কত পাই, লোয়ার লিমিট 0 থেকে 0 মাইনাস করলে আপনারা না করলে তাই 0 মাইনাস করলাম। এখন sin 2 থিটা থিটা মানে আপার লিমিট একবার কি লোয়ার লিমিট করে লিখি sin 2 ইনটু পাই মানে এখানে 180 বাট এখানে কিন্তু 3.141 কেন মানে এখানে sin cos টা ইউ না যে মানে 180 হতে পারে, এখানে sin cos টা ইউ আছে না, সুতরাং এখানে পাই মানে 180 তাহলে এখানে বসাই দিই পাই মানে 180 মাইনাস আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে 2 ইনটু 0 বাকি আছে নিচে প্লাস। ওইদিকে আমাদের এখানে কি আসবে ইকুয়াল টু রুট ওভার স্কয়ার, রুট ওভার i স্কয়ার বাই কি 2 পাই, রুট ওভার i স্কয়ার বাই কি হবে 2 পাই। আচ্ছা এখন সেকেন্ড ক্যামেরাটা ক্লিক করেন। আচ্ছা এখন আমরা মান বসাই দিই যে পাই মানে কি পাই, ঠিক আছে মাইনাস sin 360 মান 0 আমরা জানি, তবে দেখি sin 360 মান কত 0, তাহলে 0 মাইনাস sin 0 মান তো 0 বাই কত 2, তাহলে এখানে থাকলো কি মানে পাই থাকলো, যদি কি থাকলো পাই, তাহলে i ইকুয়াল i বলতে তো i rms i বলতে এটা কি i rms, তাহলে এখন i rms এর কি আসলো যে রুট ওভার i স্কয়ার বাই 2 পাই ইনটু কি পাই, তাহলে পাই কেটে গেল, তাহলে শেষ আমাদের কি আসলো i rms ইকুয়াল টু im বাই রুট ওভার 2 অর্থাৎ 0.707 i, এই হচ্ছে আমাদের প্রমাণ। যদি বলতে দিয়ে দেখাইতাম তাহলে কি আসতো, যদি rms ইকুয়াল টু 0.707 কি এই হচ্ছে আমাদের rms ভ্যালুর প্রমাণ। দেখেন যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলতে পারি এইটুকুতে কারোর কোনো সমস্যা। আচ্ছা একজন প্রশ্ন করেছে ভাই প্রমাণগুলো কি আমাদের পরীক্ষা হলে আসবে কিনা, না পরীক্ষা কখনো আসবে না, যদি বই হয় না বই থেকে খাতা পরীক্ষা দিতে পারে, অন্য কথা দিতে পারে, বইটা দিবে না, এটা নিশ্চয় 100% নিশ্চয় কখনোই দিবে না, কারণ প্রশ্ন কোনটা কখনো আমি হবো না, প্লাস তাদের সাথে আমাকে বলতে বলতে পারি এগুলো না দেওয়ার সম্ভাবনা বেশি, বই তার কোনো কথা দিতে পারে, অন্য কথা এত শিওরই বলা যায়। আর কোনো যদি অসুবিধা থেকে থাকে তাহলে বলতে পারি। এইটুকু যদি কারো অসুবিধা থেকে থাকে তাহলে বলতে পারি। আচ্ছা অসুবিধা নাই না, ঠিক আছে তাহলে মুছে দিলাম। তো আমাদের লিনিয়ার অর্ডিনারি মেথড দিয়েছে, তারপরে কি দিয়েছে, তারপরে গেছে হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড দিয়েছে। এখন আমরা গ্রাফিক্যাল মেথড দেখব, এখন কি দেখব গ্রাফিক্যাল মেথড। হচ্ছে গ্রাফিক্যাল মেথড, গ্রাফিক্যাল মেথড। তো গ্রাফিক্যাল মেথডে কি ছিল, নরমালি আই এভারেজ ভ্যালু কি ছিল, আই এভারেজ ভ্যালু ছিল হচ্ছে এরিয়া আন্ডার দা কার্ভ বাই ছিল কি বেস ভ্যালু বা লেন্থ অফ বেস, বা কি লিখেছিলাম লেন্থ, যে এরিয়া আন্ডার দা কার্ভ বাই কি লেন্থ অফ দা কার্ভ বা লেন্থ কি অফ দা কার্ভ, এটা লিখেছিলাম এভারেজ ভ্যালু বের করার জন্য সূত্র। আর এর ভ্যালু দিলে সেম সূত্র আমরা জানি, রুট মিন্স এবং স্কয়ার, তার মানে রুট এবং স্কয়ার দিয়ে এখন এই স্কয়ার নিয়ে কথা আছে, স্কয়ার তো ওভার এরিয়া করে হবে, হ্যাঁ স্কয়ারটা ওভার এরিয়া করে হবে, কার করে হবে সেটা পরে দেখছি, আমি পরে আলোচনা করতেছি। তো আমাদের সবসময় একই কথা হবে যে এভারেজ ভ্যালুকে বর্গ এবং বর্গমূল করলে কি হবে, বর্গ এবং বর্গমূল করলে হবে হচ্ছে আমাদের আরএস ভ্যালু। এখন এটা দেখলাম সাইনোসয়েডের আরএস ভ্যালু নির্ণয়, কি দেখলাম সাইনোসয়েডের আরএস ভ্যালু নির্ণয়, সাইনোসয়েডের আরএস ভ্যালু নির্ণয়। এখন কথা হচ্ছে যদি আমাদের ট্রায়াঙ্গেল ওয়েভ দিত বা স্কয়ার ওয়েভ দিত, ট্রায়াঙ্গেল ওয়েভ বা কি স্কয়ার ওয়েভ দিত তাহলে কি করতাম, সাপোজ আমরা প্রথমে কি সরল ওয়েভ ধরি, দেখুন আমাদের কি সাপোজ সরল ওয়েভ, এই ধরি এখন দিচ্ছে আমাদের শর্ট ওয়েভ। এর বেলায় আমাদের কি হবে দেখি, এটা পাই, এটা হচ্ছে কি পাই, শর্ট ওয়েভের বেলায় আমাদের কি করব সেম কথা। আচ্ছা কি ছিল রুট ওভার এরিয়া আন্ডার দা কার্ভ বাই লেন্থ অফ দা কার্ভ, ঠিক আছে তাই দিই, তো রুট ওভার এরিয়া আন্ডার দা কার্ভ, তো এইটু করলেও যে আরএস ভ্যালু হবে, আপনি করলেও কি সেম আরএস ভ্যালু কিন্তু আসবে, আমরা জানি। তো এরিয়ার বেলায় হাফ ওয়েভে সরি শর্ট ওয়েভে কতদিন আবার ভ্যালু নির্ণয় করা এরিয়া দিচ্ছেন, এরিয়া কি ভূমি গুণন হাফ ইনটু ভূমি গুণন কি উচ্চতা, তাহলে দেই এরিয়া মানে কি হাফ ইনটু মানে এটা আপনি কাজ করতে গেলে কি না, আপনি ইউজ ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, গুণন কত পায় গুণন উচ্চতা ধরি আয়ন ভাগিয়ে যাই গুণন না কথা, উচ্চতা বলবো কি আয়ন, তাহলে এই যে স্কয়ারটা কত লিখব না, স্কয়ারটা শুধু উচ্চতা লিখব, ঠিক আছে বাই কি লেন্থ অফ কার্ভ, কত কাজ করতে আমরা কাজ করব, তাহলে কি পাই, তাহলে যেহেতু পাই আর যদি আনসিমেট্রিক্যাল হতো তাহলে অবশ্যই ওভার সাইকেলের জন্য হতো, আনসিমেট্রিক্যাল হলে পুরো এক সাইকেলে লেন্থ দিতে হবে, আনসিমেট্রিক্যাল হলে পুরো এক সাইকেলে লেন্থ, আর সিমেট্রিক্যাল হলে যতটুকু নিব ততটুকুই হবে আমাদের কি এই লেন্থ, মানে এইটুকু নিয়ে কাজ করতেছি, তাহলে লেন্থ এতটুকু হবে, যদি এতটুকু কাজ করতাম লেন্থ এতটুকু হতো, সমান শেষ।
এখন যদি শর্ট তৈরি করবো তাহলে আমাদের কি এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, আর বর্গটা হবে কি উচ্চতার উপর ডিভাইড বাই কি পাই, সেটা আমরা লেন্থ অফ দ্য কার্ভ। কতটুকু আমি কাজ করতে চাই তাই এখানে কি পাই দিয়েছি, যদি আজকে মানে পুরো সাইকেল করতাম তাহলে এখানে কত হতো। একইভাবে যদি আমরা ট্রায়াঙ্গুলার করতাম, যদি আমরা কি করতাম ট্রায়াঙ্গুলার, দেখেন এটা ট্রায়াঙ্গুলার, তো ট্রায়াঙ্গুলার ওয়েভে আমরা সেম সূত্র কিন্তু পেয়েছি যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কি কার্ভ বাই লেন্থ অফ কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে কি পেয়েছিলাম আমরা, যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে যদি আমরা এখান থেকে এক সাইকেল কল্পনা করি তাহলে এখান থেকে হাফ সাইকেল, এইটুকুর জন্য যে আর্মেস আসবে আসলে জন্য সেম আর্মেস, আবার এখান থেকে এই পর্যন্ত সেম আর্মেস আসবে, মানে হাফ সাইকেলের জন্য যে আর্মেস আসবে ফুল সাইকেলের জন্য সেম আর্মেস আসবে। কেন কারণ এটা সিমেট্রিক্যাল, কোন এটা সিমেট্রিক্যাল, তাহলে হাফ হয়ে তাহলে এই কত ম্যাগনিটিউড কত মানে উচ্চতা কত, এটা আই, তাহলে হাফ ইনটু ভূমি, তাহলে এখান থেকে যদি পাই তাহলে এখান থেকে 2 পাই, একটু পাই মানে এটা 80 কত, আর 80 কত 360, তাহলে ধরি হাফ ইনটু ভূমি ইনটু কি উচ্চতা, উচ্চতা কত আই, উচ্চতা স্কয়ার ডিভাইড বাই রুট এত করেছি, তাই পাইটা দেব কত, ডিভাইড বাই কি পাই, ডিভাইড বাই কি পাই, মানে এই পাইটা কি যতটুকু আমি কাজ করব ততটুকু, এতটুকু ধরলে পাই হচ্ছে তাই না, এই পাই হচ্ছে শেষ। তাহলে এভাবে দেখলে আমাদের ব্যালেন্স হলো এরকম। কারণ যদি স্কয়ার হয় তাহলে সেম ভ্যালু দেখাইছি মতো লেখা কিছু না, ধরি এটা 0 এটা পাই এটা ধরি 2 কত 2 পাই, তাহলে এই ভ্যালু কি লিখেছিলাম আমরা, যে এরিয়া আন্ডার দ্য কার্ভ দেখাইছি রুট এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া কি ভূমি গুণ উচ্চতা, বর্গক্ষেত্র বলি বাই ক্ষেত্র, ভূমি গুণ কি উচ্চতা, মানে বাহু গুণ বাহু, যে কোনো বর্গক্ষেত্র যে কোনো আয়তক্ষেত্র কিন্তু ক্ষেত্রফলের সূত্র একটাই, ক্ষেত্রফলের সূত্র কিন্তু একটা মনে রাখবেন সবসময়, যে আয়তক্ষেত্র মানে সামগ্রিক আয়তক্ষেত্র সামগ্রিক এর ক্ষেত্রফলের সূত্র কিন্তু একটা, ভূমি গুণন উচ্চতা। ক্ষেত্রফলের সূত্র পাইটা সামগ্রিক ক্ষেত্রফলের সূত্র পাইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কিন্তু একটা, যে ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন কি উচ্চতা, এটা ভূমি গুণন উচ্চতা, যদি আয়তক্ষেত্র আছে ভূমি গুণন উচ্চতা, যদি সামগ্রিক হয় তাহলে ভূমি গুণন উচ্চতা, যদি বর্গক্ষেত্র হয় তাহলে ভূমি গুণন উচ্চতা, আবার যদি রম্বস হয় তাহলে ভূমি গুণন উচ্চতা, মানে আয়তক্ষেত্র এই হলে সামগ্রিক হলে সেটা সূত্র সামগ্রিক বলতে চালু হলে আবার হলে এটা ভূমি গুণন উচ্চতা, যদি চাবি জাম হয় তাও কিন্তু একই সূত্র ভূমি গুণন উচ্চতা, চাবি জামের সূত্র না সেই সূত্রটা কিন্তু ওই ভূমি গুণন উচ্চতা থেকে প্রমাণ করে আসছে। তো আমাদের ত্রিভুজ সূত্র এটা আমাদের কি ত্রিভুজের সূত্র না, যে ত্রিভুজ সূত্র কি হাফ ইনটু ভূমি ইনটু কি উচ্চতা, এটা সূত্র কিন্তু ভাবে আসছে ঠিক আছে। দেখেন এই কি ভূমি গুণ উচ্চতা সূত্রটা কি আয়তক্ষেত্র সূত্র কি ভূমি গুণ উচ্চতা, তাহলে যদি এখানে আমরা অর্ধেক করে দিই তাহলে এটা কি অর্ধেক, এটা অর্ধেক, এই অর্ধেক ত্রিভুজের মতো দেখা যাচ্ছে না, এই অর্ধেকটা ডান দেখা যাচ্ছে ত্রিভুজের মতো, তাহলে এখানে যেহেতু ত্রিভুজ দ্বারা একটা চতুর্ভুজকে অর্ধেক করা হয়েছে আর আমরা চতুর্ভুজের সূত্র জানি সবসময় ভূমি গুণ উচ্চতা, চতুর্ভুজের সূত্র সবসময় জানি ভূমি গুণ উচ্চতা, তাহলে কি একটা চতুর্ভুজকে দুই ভাগে ভাগ করেছে কে ত্রিভুজ, মানে এক চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ কয়টা দুইটা, তাহলে আমরা বলতে পারি না যে এক চতুর্ভুজ ইকুয়াল টু দুই ত্রিভুজ, বা এক ত্রিভুজ ইকুয়াল টু কি হাফ চতুর্ভুজ, তার মানে এক ত্রিভুজের সূত্র কি হাফ চতুর্ভুজের সূত্র, হাফ চতুর্ভুজ সূত্র মানে কি ভূমি গুণ উচ্চতা, এই যে ভূমি গুণ উচ্চতা এই সূত্রটা কিন্তু এখান থেকে প্রমাণ হয়, ত্রিভুজের সূত্র কি হাফ গুণ উচ্চতা, এটা আসলে ঠিক আছে এখান থেকে আসছে। আচ্ছা আমাদের তো অল্প কি আসা তুমি একটু বললাম, তো কি সূত্রটা কি ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি কত পাই গুণ উচ্চতা, উচ্চতা কত পাই স্কয়ার, পাই কত পাই হবে হচ্ছে লেন্থ অফ দ্য কার্ভ, কতটুকু সেন্টার কতটুকু লেন্থ কত পাই কত পাই, আসলে এখানে দেখেন ঠিক আছে আইডিয়া এই আই, তাহলে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গুলার বলি বা দুটো ওয়েভ বলি, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গুলার সরি বর্গ স্কয়ার বলি, সিমেট্রিক্যাল স্কয়ার বলি বা আয়ত ওয়েভ বলি, ঠিক আছে। যাই বলি না কেন এর সব সময় আরএমএস ভ্যালু হবে ম্যাক্সিমাম, সরি মানে সিমেট্রিক্যাল স্কয়ার ওয়েভ, সিমেট্রিক্যাল স্কয়ার বা আয়তক্ষেত্র যাই বলি না, সিমেট্রিক্যাল স্কয়ার বা আয়তক্ষেত্র ওয়েভ যেটা হোক না কেন এর আরএমএস ভ্যালু যা ম্যাক্সিমাম ভ্যালু তা আবার এভারেজ ভ্যালু কি ঠিক আছে না, এটা ওয়ান কাইন্ড অফ ডিসি, তো ওয়ান কাইন্ড অফ কি ডিসি এভারেজ ম্যাক্সিমাম আর আরএমএস ভ্যালু একই জিনিস, এটা চেঞ্জ হয় তাই না সেম, এই হলো আমাদের কি গ্রাফিক্যাল মেথডে বিভিন্ন ওয়েভে আরএমএস ভ্যালু নির্ণয়ের সূত্র। কারো কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে বলতে পারে, এখানে কারোর কোনো অসুবিধা থেকে থাকলে বলতে পারি, এখানে কারোর কোনো অসুবিধা থেকে থাকলে বলতে পারি, বারবার খুলে যাস কেন, অসুবিধা নাই না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তো আমরা এটা বুঝলাম এখানে কারোর কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো এখানে দেখেন আমি কিছু কথা লিখে দিয়েছি, এই কথা আগেই বলেছি তাই না, কথাটা আমরা আগেই বলেছি, কি কথা আমি এখানে লিখে দিয়েছি আপনাদের শিটে, সেটা কথা লিখেছি হচ্ছে যে প্রথম কথা যে the RMS value of an alternating current is of considered important in practice because the ammeter and voltmeter record the RMS value of alternating current and voltage respectively। তার মানে ভোল্টমিটার এবং অ্যামিটার এটা কি পার্ট দেয়, আরএমএস পার্ট দেয়। এটা তো আমরা আগেও বুঝলাম যে সার্কিট কাজ করে আরএমএস নিয়ে, তাহলে সার্কিটে ভোল্টমিটার অ্যামিটার সংযোগ দিলেও কোন পার্ট দিবে, আরএমএস পার্ট দিবে, কিন্তু সেটাই বলেছে ঠিক আছে। যে আরেকটা কথা দেখেন ইন ইলেকট্রিক্যাল এনার্জি ওয়াট আনলেস ইন্ডিকেট আদারওয়াইজ দ্য ভ্যালু অফ গিভেন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর অলওয়েজ আরএমএস ভ্যালুস। অর্থাৎ যদি কোনো প্রশ্নে মনে করেন সাপোজ আছে 5 অ্যাঙ্গেল অফ 2, এখন এটা ম্যাক্সিমাম নাকি আরএমএস উল্লেখ যদি না করে মানে ইন্ডিকেট যদি না করে তাহলে অবশ্যই এটা আরএমএস ভ্যালু হবে, অবশ্যই এটা কি আরএমএস ভ্যালু হবে, ঠিক আছে না। কোনো কারেন্ট বা ভোল্টেজ যদি উল্লেখ না করে যে আরএমএস ভ্যালু নাকি ম্যাক্সিমাম ভ্যালু নাকি এভারেজ ভ্যালু এই ধরনের কথা যদি উল্লেখ না করে তাহলে অবশ্যই সেটা কি হবে আরএমএস ভ্যালু হবে। আর এমনিতে আমরা জানি যে 5 sin ওমেগা টি প্লাস মাইনাস 30 ডিগ্রি এরকম থাকলে তো এটা ম্যাক্সিমাম ভ্যালু, কারণ এটা ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়েশন, তাৎক্ষণিক ভ্যালু ইকুয়েশন, আর তাৎক্ষণিক ভ্যালু তো ম্যাক্সিমাম ভ্যালু থাকে। তো যদি এরকম থাকে বা শুধু 5 এম্পিয়ার বা 5 ভোল্টেজ থাকে এবং সেটা যদি বলে না দেয় যে আরএমএস ভ্যালু নাকি ম্যাক্সিমাম ভ্যালু তাহলে অবশ্যই আমার আরএমএস ভ্যালু ধরতে হবে, আমাদের কি ধরতে হবে আরএমএস ভ্যালু ধরতে হবে। এই কথা এখানে সেটাই লিখে দিয়েছি বলে বললাম মানে বই থেকে তুলে দিয়েছি, ঠিক আছে বইতে আছে এটা আমি লিখছি নাকি বই থেকে পেয়েছি তুলে দিয়েছি, কোন একটা বই থেকে পেয়েছি, আর কথা এটাই। তবে সার্কিটে একটু সমস্যা যে বলে না দিলে সেটা তারা ম্যাক্সিমাম ধরে, আসলে তারা আগেই বলে দিয়েছে যে কোনো কিছু না বলে ম্যাক্সিমাম ধরবো, ওরা নিজেরা বলে দিচ্ছে তারা ম্যাক্সিমাম ধরবো, কিন্তু আসল ঘটনা হচ্ছে কোনো কিছু না বলে সেটা আরএমএস। সার্কিট যদি উল্টা কিছু ধরে তাহলে সেটা সার্কিট বইয়ের নিজস্ব ব্যাপার, উল্টা ধরলে উল্টা ধরবে, ঠিক আছে। আমরা সবসময় আরএমএস ধরবো, কোথায় কি ধরছে এটা বাদ আমরা সবসময় কি ধরবো আরএমএস ধরবো। আচ্ছা তাহলে পাওয়ার সূত্র একটু বলি, তো পাওয়ার সবসময় পাওয়ার প্রডিউস হবে সবসময় কার দ্বারা আরএমএস ভ্যালু দ্বারা, যা প্রথমে আমরা বলেছি কিভাবে কি ঘটনা। তো এখন আরএমএস মানে কি আইএম বাই কি √2 স্কয়ার আর, তাহলে পি একটু ভেঙে লিখি আইএম স্কয়ার আর বাই কত 2,
বাই কত 2। তার মানে কি দেখেন, তার মানে আই মানে ম্যাক্সিমাম, তাহলে এটা কি আর তাহলে ম্যাক্সিমাম পাওয়ার অর্ধেক হচ্ছে, ম্যাক্সিমাম পাওয়ার কি হচ্ছে অর্ধেক হচ্ছে। এই জন্য এই পাওয়ারকে, এই কার্যকারী পাওয়ারকে এভারেজ পাওয়ার বলে। এই জন্য কার্যকারী পাওয়ার কি বলে এভারেজ পাওয়ার। আমরা জানি তাপ উৎপন্ন হয় আরএমএস ভ্যালু দিয়ে, ভোল্টমিটার রেকর্ড হয় আরএমএস ভ্যালু দিয়ে, সার্কিট চলবে কিসের আরএমএস ভ্যালু, বা লোড নিবে কিসের আরএমএস ভ্যালু নিবে না। যদি আরএমএস ভ্যালু নেয় তাহলে পাওয়ার সূত্র পি ইকুয়াল টু কি আই আরএমএস স্কয়ার ইনটু আর। আরএমএস মানে কি আই এম বাই √2। এটা তো প্রমাণ করলাম সাইনোসয়েডাল বেলায়, নন সাইনোসয়েডাল কথা ভিন্ন। তাহলে কি নন সাইনোসয়েডাল কথা কি ভিন্ন, কিন্তু মনে রাখতে হবে আমরা সাইনোসয়েডালের জন্য প্রমাণ করতেছি। তাহলে আই এম বাই কি √2 স্কয়ার ইনটু আর। আচ্ছা তাহলে √2 কি স্কয়ার করলে কত হবে 2 হবে, তাহলে আই এম স্কয়ার আর বাই কত 2। তার মানে এটা কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার কি হচ্ছে অর্ধেক হচ্ছে না কার্যকারী পাওয়ার, এই জন্য কার্যকারী পাওয়ারকে আবার এভারেজ পাওয়ার বলা হয়। তার মানে এভারেজ পাওয়ার বললেও সেটা কার্যকারী পাওয়ার, কার্যকারী পাওয়ার বললেও কার্যকারী পাওয়ার, এমনি পাওয়ার বললেও সেটা কার্যকারী পাওয়ার। দ্যাট মিন্স আই আরএমএস স্কয়ার ইনটু আর। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারি, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারি। হ্যাঁ সবগুলো একই, আমরা যখন পাওয়ার অ্যানালাইসিস করব তখন আরো আলোচনা করব, জাস্ট এখন আসলো সেজন্য আমি আলোচনা করলাম। এটা আমি আবারও প্রমাণ করব, ঠিক আছে। এভারেজ, যে এভারেজ আমরা ইন্টিগ্রেশন করে যে আই এভারেজ মান বের করলাম, সেম ভাবে পাওয়ারকে যদি আমরা ইনস্ট্যান্ট ভ্যালুকে ইন্টিগ্রেশন করে যে আমরা এভারেজ বের করলাম, একই ভাবে যদি এই ইনস্ট্যান্ট পাওয়ারকে ইন্টিগ্রেশন করি তবুও আমরা এভারেজ পাওয়ার পাবো, যেটা শেষ ফর্মেটে এটাই দাঁড়াবে। হেড প্রমাণ কি এটা দাঁড়াবে, প্রমাণ বহুভাবে করা যায়, প্রমাণ বহুভাবে করা যায়। আর অ্যাক্টিভ পাওয়ার, আবার এভারেজ পাওয়ার, ইফেক্টিভ পাওয়ার সব একই কথা। এগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব, সেটা হচ্ছে পাওয়ার অ্যানালাইসিস যখন করব, ঠিক আছে, মানে এই ফান্ডামেন্টালের মধ্যে। তো যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে করতে পারি। প্রশ্ন নয় না মুছে আমাদের কিন্তু এখন শেষ হয় না, আসলে প্রমাণ করতেই তো মানে এভারেজ ভ্যালু কি, কাকে কেমনে কি, এগুলো নিয়ে কথা বলতে বলতে 1 ঘন্টা চলে যাচ্ছে, একটা ক্লাস চলে যাচ্ছে প্রায়। আরএমএস ভ্যালু সেম কথা, আরএমএস ভ্যালু কি কিভাবে আসে কেমনে কি, আর এটা নিয়ে কাজ কি, এগুলো নিয়ে কথা বলতে বলতে ক্লাস চলে গেল কিন্তু প্রায়। যাবেই, শিখবো যখন অবশ্যই ভালো করে শিখবো, তাই না। শেখার সময় সবসময় ভালো করে শিখতে হবে। আচ্ছা এখন আমাদের কিন্তু এখন শেষ হয় নাই, আমরা দেখছি সরল ওয়েভের বেলায়, তাই না, কি দেখলাম এখন সরল ওয়েভের বেলায়, সরল ওয়েভের বেলায় আমরা আরএমএস ভ্যালু নির্ণয় করলাম। এখন যদি জটিল ওয়েভ দেয় দ্যাট মিন্স কমপ্লেক্স ওয়েভ দেয়, মানে হারমোনিক সার্কিট যেটা বলে, বা আমরা কমপ্লেক্স ওয়েভ বলি অসুবিধা নাই। যদি আমাদের জটিল ওয়েভ দেয় বা কমপ্লেক্স ওয়েভ দেয় তখন আরএমএস ভ্যালু বা এভারেজ ভ্যালু কিভাবে নির্ণয় করব। তো কমপ্লেক্স ওয়েভটা কিরকম হতে পারে সেটা কিন্তু আমি আপনাদের চিত্রের মাধ্যমে সেটা দিয়ে দিছি, এটা চিত্রের মাধ্যমে কি সেটা কিন্তু এখানে দিয়ে দিছি, ঠিক আছে। কমপ্লেক্স ওয়েভ বা হারমোনিক্স কিরকম হতে পারে চিত্রের মাধ্যমে দিয়ে দিছি। যাক এটা আমরা অল্টারনেটরে আরো ভালো করে দেখব, কিন্তু এখন একটু আমি হালকা করে দেখাবো, ঠিক আছে। যে আসলে হারমোনিক্সটা কেন উৎপন্ন হয়, এটা মূলত উৎপন্ন হয় এর গ্যাপের ফ্লাক্সের কারণে। তো এটা আমরা অল্টারনেটরে দেখবো। এখন শুধু একটু ইয়ে দেখি, ওয়েভটা দেখি। এখন আমাদের এসি সার্কিট কোর্স চলতেছে, যেটা ফি শুধুমাত্র 1000 টাকা। এই আমার আঁকানো একটু ঝামেলা আছে দেখতেছি, আঁকানো একটু ঝামেলা। আচ্ছা দেখি নাই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আচ্ছা এই যে দেখেন অনেক কষ্ট করে অঙ্কন করলাম। এটা হচ্ছে কমপ্লেক্স ওয়েভ, মানে একটা সাইন ওয়েভের মধ্যে বা একটা সাইনোসয়েডাল ওয়েভের মধ্যে অনেকগুলো সাইনোসয়েডাল ওয়েভ, অনেকগুলো কি সাইনোসয়েডাল এমন হতে পারে। আবার এরকম হতে পারে যে সাইন ওয়েভের মধ্যে কছে, সাইন ওয়েভের মধ্যে কি কছে, আর এমন হতে পারে সাইন ওয়েভের মধ্যে আরো বিভিন্ন রকম থাকতে পারে। আমি জাস্ট এটা দেখাচ্ছি, ম্যাথমেটিক্যালি আমরা আরো এর থেকে ওয়েভগুলো দেখব, এর থেকে আরো ভিন্ন ভিন্ন ওয়েভ দেখব ম্যাথমেটিক্যালি। আমাদের নেক্সট ক্লাসে তো ম্যাথ হবে, তাই না। তো এখানে মোট ইয়ে কয়টা আছে, সাইকেল কয়টা আছে, এক ধরনের সাইকেল, এটা আবার এক ধরনের সাইকেল, এটা আবার কি আরেক ধরনের সাইকেল, মানে একই সাথে মোট 3 ধরনের সাইকেল বা 3 ধরনের ওয়েভ এখানে উৎপন্ন হচ্ছে। 3 ধরনের ওয়েভ কি এখানে উৎপন্ন হচ্ছে, যেটা হারমোনিক্স বলে, ঠিক আছে। এখন ওইদিকে যাবো না, এখন শুধু দেখি যে এই ওয়েভের তাৎক্ষণিক মানটা কিভাবে লিখি আমরা। এই ওয়েভের তাৎক্ষণিক মান লিখি হচ্ছে আমরা এইভাবে যে v1m sin omega t প্লাস মাইনাস v3m sin 3 omega t প্লাস মাইনাস v5m sin 5 omega t। এটা যে ওয়েভ, এরকম কমপ্লেক্স ওয়েভের একটা ইকুয়েশন, এটা যে v1m sin omega t প্লাস মাইনাস v3m sin 3 omega t প্লাস মাইনাস v5m sin 5 omega t, তাই না। তার মানে এটা ফার্স্ট হারমোনিক্স, এটা থার্ড হারমোনিক্স, এটা কি ফিফথ হারমোনিক্স। তো ফার্স্ট হারমোনিক্সের ফ্রিকোয়েন্সি সবসময় কম হয় বাট অ্যামপ্লিটিউড সবসময় বেশি হয়। থার্ড হারমোনিক্সের মানে প্রথম হারমোনিক্সের তুলনায় দ্বিতীয় হারমোনিক্সের অ্যামপ্লিটিউড কমতে থাকবে বাট ফ্রিকোয়েন্সি কি থাকবে, বাড়তে থাকবে। এটা হচ্ছে হারমোনিক্সের নিয়ম, না। দেখেন এটা থেকে এটা অ্যামপ্লিটিউড কম হবে সবসময়, এটা থেকে এটা অ্যামপ্লিটিউড আরো কম হবে, বাট এটার ফার্স্ট হারমোনিক্সের ফ্রিকোয়েন্সি তার থেকে থার্ড হারমোনিক্স ফ্রিকোয়েন্সি অবশ্যই বেশি হবে, তার থেকে আর ফিফথ হারমোনিক্স ফ্রিকোয়েন্সি আরো বেশি হবে, মানে কাজ গুণ, ঠিক আছে। যদি এরকম থাকে, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা অথবা ধরি যে এমন থাকতে পারে যে v1m sin θ প্লাস মাইনাস v3m sin θ প্লাস মাইনাস v5m sin θ, একই কথা, ঠিক আছে, ওমেগা টিও তাই। এটা আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে দেখেছি, তাই না। যদি এরকম থাকে কোনো ওয়েভ, আমরা তো জাস্ট এতটুকুনি কাজ করছি, এতটুকুনি কাজ করছি এর আগে। তাহলে যদি কোনো ওয়েভ এরকম থাকে তখন তার আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালু কিভাবে নির্ণয় করবো এখন আমরা সেটা দেখবো, ঠিক আছে। তো এর এভারেজ ভ্যালু কিভাবে নির্ণয় করবো, ন্যাচারাল, আমরা তো জানি। দেখি ইন্টিগ্রেশন, তাৎক্ষণিক মানকে কি করবো, ইন্টিগ্রেশন, এই যে তাৎক্ষণিক মানকে কি করে ইন্টিগ্রেশন করি, শেষ এভারেজ ভ্যালু। এভারেজ ভ্যালু তাৎক্ষণিক মানকে ইন্টিগ্রেশন, যেহেতু কি কমপ্লেক্স ওয়েভ, পুরো সাইকেল নিয়ে এভারেজ ভ্যালু করতে হবে। যেহেতু কি কমপ্লেক্স ওয়েভ তাহলে পুরো সাইকেল নিয়ে এভারেজ ভ্যালু করবো। আবার বলতে যেহেতু কি কমপ্লেক্স ওয়েভ তাহলে এখানে পুরো সাইকেল নিয়ে এভারেজ ভ্যালু করবো না, এভারেজ যেটা সাইনোসয়েডাল ওয়েভ, যেহেতু কি সাইনোসয়েডাল ওয়েভ, সুতরাং এখানে আমাদের হাফ সাইকেল নিয়ে এভারেজ ভ্যালু করতে হবে। অর্থাৎ 0 থেকে পাই, এটাও কি হবে পাই, কি হবে এটা পাই। তার মানে আমাদের কি হচ্ছে 0 থেকে পাই v1m sin θ প্লাস ধরি, প্লাস মাইনাস বারবার লিখবো না, প্লাস প্লাস মাইনাস মাইনাস v3m sin θ, মাইনাস থাকলে কিন্তু আমাদের প্লাস করে নিতে হয়, কিভাবে নিতে হয় পরে দেখবো আমরা যখন ম্যাথমেটিক্যালে আসবো। আর তারপরে v5m sin θ dθ, এখান থেকে যে মান আসবে সেটাই হবে কি, সেটা কি হবে, সেটা হবে আমাদের এভারেজ ভ্যালু। অথবা শর্টকাটে আমরা করতে পারি যে v এভারেজ মান পেয়েছি কত 0.636,
ভি অ্যাভারেজ ভ্যালু কি মান পেয়েছে কত 0.636। তো সেম ভাবে এখন দিয়ে দিই, তাহলে কি ছিল V1m বাই কত 1 প্লাস মাইনাস, আচ্ছা ভি মাইনাস দিয়ে দিচ্ছি পরে দেখবো এটা, প্লাস মাইনাস কি V3m বাই কত 3 প্লাস মাইনাস V5m বাই কত 5 ডট 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 VNM যদি হয় বাই কত হবে n হবে। এভাবে শর্টকাটে করা যাবে, ঠিক আছে? কারণ একই ইকুয়েশন তো আমরা প্রমাণ করেছি আগে, তাহলে সেম জিনিস। ম্যাক্সিমাম ভ্যালু কত গুণ 0.636 গুণ, সেম জিনিস কিন্তু। আচ্ছা এটা গেল কি আমাদের আরএমএস অ্যাভারেজ ভ্যালু, তাই না? এখন যদি আমরা আরএমএস ভ্যালু নির্ণয় করতে চাই, মানে এই কমপ্লেক্স ওয়েভের আরএমএস ভ্যালু নির্ণয় করতে চাই, তাহলে সেম জিনিস এখানে যেভাবে করছি একইভাবে, যে v ইকুয়াল টু কি রুট ওভার 0 থেকে পাই বা 2 পাই যাই বলেন না কেন একই কথা, পাই বললেও যেটা আসবে 2 পাই বললেও কি সেটাই আসবে, কিন্তু এর আগে আমরা কিন্তু দেখেছি। তাহলে কি ভি স্কয়ার ডি থিটা, যেটা এখানে 2 পাই তাহলে এখানে 2 পাই, এখানে যেটা 2 পাই এখানে 2 পাই, এখানে পাই হলে এখানে পাই দিলে এখানে মান কিন্তু চলে আসবে, ঠিক আছে? অথবা আমরা বা এটাকে একটু ভেঙে যদি লিখি তাহলে কি আসবে, অথবা পরে বলি 0 থেকে 2 পাই বাই কত ভি বাই কত, এই যে তাৎক্ষণিক মান এখানে আছে যে V1m sin θ প্লাস মাইনাস V3m sin θ প্লাস মাইনাস V5m sin θ বাই 2 পাই। ও স্কোয়ারটা উপরে দেই, তাহলে এখানে ব্র্যাকেট দিতে হবে 2 পাই। এটা হলো আমাদের কি দ্বিতীয়টা, এটা কি আমাদের দ্বিতীয়টা। তো এরকম ভাবে এখানেও কিন্তু শর্টকাট লেখা যায়, ওইরকম ভাবে কি এখানেও কি লেখা যায়, শর্টকাট কিন্তু লেখা যায়, ঠিক আছে? তো কিভাবে লেখা যায় দেখেন, b equal to 0.707 ইনটু রুট ওভার V1m স্কয়ার প্লাস V2m না 3m স্কয়ার প্লাস V5m স্কয়ার। অথবা আমরা এইভাবে লিখে দিতে পারি সরাসরি যে রুট ওভার V1m বাই রুট 2 হোল স্কয়ার প্লাস V3m বাই রুট 2 হোল স্কয়ার প্লাস V5m বাই রুট 2 হোল স্কয়ার। মানে মূল যে কথাটা, এটা কিন্তু আরএমএস ভ্যালু, হ্যাঁ? আচ্ছা মূল যে কথাটা সেটা হলো যে রুট ওভার V1 আরএমএস স্কয়ার প্লাস V3 আরএমএস স্কয়ার প্লাস V5 আরএমএস স্কয়ার, যতগুলো থাকবে ততগুলো ডট ডট ডট, মূল কথা এটা, ঠিক আছে? তাহলে কমপ্লেক্স ওয়েভের আরএমএস ভ্যালু কি আসলো যে V1 আরএমএস স্কয়ার রুট ওভার V1 আরএমএস স্কয়ার যোগ V3 আরএমএস স্কয়ার যোগ V5 আরএমএস স্কয়ার, যতগুলো থাকবে ততগুলাই। আর যদি আমাদের অ্যাভারেজ ভ্যালু নির্ণয় করতে চাই তাহলে কি 0.636 ইনটু V1m বাই 1 প্লাস মাইনাস V3m বাই 3 প্লাস মাইনাস V5m বাই কত 5, যেভাবে দিই কথা কিন্তু একই আসবে, ঠিক আছে? তাহলে এটা আরএমএস ভ্যালু সূত্র, এটা কি অ্যাভারেজ এভাবে করলে যাবে, এভাবে করলে হবে আরএমএস, এভাবে করলে যা, এভাবে করলে তাই, এভাবে করলে তাই, এভাবে করলে তাই, একই জিনিস। দেখেন তো এখানে কার কোনো প্রশ্ন আছে কিনা, এতটুকু কার কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা মূল ইকুয়েশনে যদি মাইনাস থাকে তাহলে তাহলে এখানে মূল ইকুয়েশনে প্লাস থাকলে এখানে প্লাস মানে সেটাই বোঝায়, ঠিক আছে? তাহলে এই জায়গা তো প্লাস হয়ে যাবে, এইগুলোতে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, স্কয়ার না, তাহলে প্লাস হয়ে যাবে এমনিতেই। আরএমএস তো সব এমনিতেই প্লাস হয়ে যাবে, আর এভারেজে প্লাস মাইনাস প্লাস থাকে, প্লাস মাইনাস থাকে মাইনাস, আরএমএস স্কয়ার আছে না, আরএমএস প্লাস মাইনাস না, হ্যাঁ এভারেজ ইকুয়েশন অনুসারে। তবে পাওয়ার নির্ণয় করতে গেলে এই ওয়েভের পাওয়ার নির্ণয় করতে গেলে আবার একরকম, ঠিক আছে? মানে প্লাস মাইনাসটা বিষয়টা একটু ভেরি করে, যা পাওয়ার যখন করবো পাওয়ার অ্যানালাইসিস তখন দেখবো, কারণ সব কিছু এখন বলতে হবে না, যেটা সাথে রিলেটেড তখন সেটা বলতে হবে। তো এটার বেলায় মূল ইকুয়েশন এখানে প্লাস মাইনাস থাকে, এখানে প্লাস মাইনাস, আর এখানে প্লাস থাকবে মাইনাস থাকে, এখানে সবসময় প্লাস আর কি। কার কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? প্রশ্ন নাই না? আচ্ছা আমি একটু ছোট্ট করে বলি, ঠিক আছে? যেটা যদিও এখানে না, এটা হচ্ছে ইয়ের টপিক, অল্টারনেটার টপিক, তবুও আমি ছোট্ট একটু বলি। হারমোনিক্স হচ্ছে যে এয়ার গ্যাপ থাকে কিন্তু, ঠিক আছে না? আমাদের অল্টারনেটার কি থাকে, এয়ার গ্যাপ থাকে না? তো অল্টারনেটার ঘোরার সময় এয়ার গ্যাপটা কখনো কি ছোট, কখনো এয়ার গ্যাপ বড় হয়, কখনো ছোট হয় কখনো এয়ার গ্যাপ কি বড় হয়, কখনো ছোট হয় কখনো এয়ার গ্যাপ বড় হয়। এই এয়ার গ্যাপ কম বেশির জন্য এয়ার গ্যাপের যে ফ্লাক্সটা, ঠিক আছে, সেই ফ্লাক্সের বাধাটা কখনো কম হয় কখনো বেশি হয়, ফ্লাক্সের বাধাটা, ঠিক আছে? ফ্লাক্সের বাধাটা কখনো কম হয় কখনো কি বেশি হয়, যার জন্য ওয়েভটা এরকম বিকৃতি ঘটে যায়, যার জন্য ওয়েভটা কি বিকৃতি ঘটে। এয়ার গ্যাপ ফ্লাক্সের বাধা কি বলে, রিল্যাক্টেন্স। ফ্লাক্সের বাধা কি বলে, রিল্যাক্টেন্স। তো ফ্লাক্সের বাধার জন্য ফ্লাক্সটা বিকৃতি ঘটে, আর ফ্লাক্স বিকৃতি করতে ভোল্টেজ উৎপন্ন বিকৃতি ঘটবে, কারণ আমরা সরাসরি জানি যে উৎপন্ন ভোল্টেজ সমানুপাতিক কি ফ্লাক্স, তাহলে ফ্লাক্স যা হবে, ফ্লাক্সের ইকুয়েশন যা হবে, ভোল্টেজ ইকুয়েশন কি হবে তাই হবে। এটা আসলে এখন টপিক না, ঠিক আছে? এখন জাস্ট বললাম, কারণ অনেক সময় ইকুয়েশনটা এই ধরনের দিয়ে দিবে, যা বইতে কয়েকবার আসছে এভাবে দিয়ে দিবে, তখন বলবে আরএমএস ভ্যালু বের করো বা পাওয়ার বের করো বা এভারেজ ভ্যালু বের করো, অথবা ফর্ম ফ্যাক্টর বা পিক ফ্যাক্টর বের করো, তখন আমাদের নিয়ে করতে হবে না। যেহেতু এটা আরএমএস এভারেজ ভ্যালু টপিক চলে আসছে, এখন বোঝাচ্ছে এটা মূল সিগন্যালটা আসছে কিন্তু হাই থেকে, অল্টারনেটর থেকে। অল্টারনেটরের এয়ার গ্যাপের ফ্লাক্সের যে রিল্যাক্টেন্স পথের বাধা, রিল্যাক্টেন্স মানে ফ্লাক্সের পথের বাধা, তার জন্য এগুলো এরকমভাবে উৎপন্ন হয়। এটা আমি ভিডিও সহকারে আপনাদের দেখাই দেবো, সমস্যা নেই। এর সময় যখন অল্টারনেটর ক্লাস হবে তখন, ঠিক আছে? এখন আছে, এখন চাইলে দেখানো যায়, কিন্তু এখন দেখাতে গেলে অল্টারনেটর নিয়ে কথা বলা লাগবে, তো দেখে যাও, ঠিক আছে? মন জানতে চাবে কিন্তু সঠিক সময় জানতে হবে, এখন তো অল্টারনেটর পার্ট না, তাই না? এখন জাস্ট ওয়েবটা না নিয়েও জাস্ট জেনে রাখেন যে এটা এক ধরনের ওয়েব, যেটাকে কমপ্লেক্স ওয়েব বলে। এরকম যদি কখনো ওয়েব দেয় তাহলে এভারেজ ভ্যালু এভাবে করবো এবং আরএমএস ভ্যালুটা কি এভাবে করবো। আর ওয়েবগুলো এমন কেন হয়, এটা আমরা ওয়েব উৎপন্ন যেভাবে করতে হয় সেভাবে দেখবো। ওয়েব উৎপন্ন করে কি অল্টারনেটর, তাহলে অল্টারনেটর গিয়ে বিস্তারিত দেখবো। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? প্রশ্ন নাই, মুছে দিই, এখন শেষ হয় না কিন্তু, শেষ হয় না বলতে এই জানতাম। আচ্ছা যদি কখনো এই ইকুয়েশনে যদি দিয়ে দিত, তো ভোল্টেজ বেলা এভাবে দিচ্ছে, কারেন্ট হলো কিন্তু এইভাবে একইভাবে, ভোল্টেজ বেলা এভাবে দিচ্ছে না, যদি কারেন্ট হতো তবুও কিন্তু একইভাবে হতো। দেখেন এখন কোনোভাবে কোনো ক্রমে যদি এর সাথে ডিসি ভ্যালু থাকতো, কোনোভাবে যদি ইকুয়েশনে কি ডিসি ভ্যালু, দ্যাট মিন্স মনে করেন এখানে দিচ্ছে হচ্ছে যে শুধু ভি, শুধু কি দিচ্ছে ভি, এরকম থাকবে না, হ্যাঁ শুধু ভি থাকবে, বা ভিডি বা ভি যাই থাকবে না কেন, শুধু ভি বা ভিডি আছে, তো শুধু ভি অবশ্যই ডিসি। যদি এসি হতো কি হতো, সাইন কস এই ধরনের কোনো টার্মের সাথে থাকতো, এই ধরনের কোনো টার্মের সাথে আছে না, তাহলে বুঝতে হবে এটা ডিসি, এটা কি ডিসি। তো কোনো কমপ্লেক্স ওয়েভের মধ্যে যদি ডিসি থাকে তখন কি করবো, আরএমএস ভ্যালুটা সেম রুট ওভার কি ভি স্কোয়ার প্লাস V1 আরএমএস স্কোয়ার প্লাস V3
আর স্কোয়ার প্লাস ডট ডট ডট, মানে যা থাকবে তাই শুধু ভি স্কোয়ার দেবো। এখানে আরএমএস লিখবো না, কারণ আমরা জানি ডিসিতে আরএমএস ভ্যালু যা ম্যাক্সিমাম ভ্যালু তাও আবার কি অ্যাভারেজ ভ্যালু কি একই জিনিস, তাই আমরা শুধু এখানে ভি লিখছি, এখানে আরএমএস লেখার প্রয়োজন নাই, কারণ ডিসিতে ভ্যালু তো একটাই হয়। তাহলে আমরা আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু এগুলো সম্বন্ধে আমরা জানলাম। এখন আসবো হচ্ছে ফর্ম ফ্যাক্টর এবং পিক ফ্যাক্টর কি এই বিষয়ে জানার জন্য। ফর্ম ফ্যাক্টর এবং পিক ফ্যাক্টরটা কি এই বিষয়ে আমরা এখন নিয়ে কথা বলবো এবং তার মান কত হয় সেটাও দেখবো। এখন দেখেন, প্রথমে আমি লিখে দিচ্ছি আপনাদের এখানে, আপনাদের লেখা লাগবে না, আমি বোর্ডেও লিখবো না সংজ্ঞাটা, যেহেতু আমি লিখে দিচ্ছি শিটে। ফর্ম ফ্যাক্টর, আচ্ছা ফর্ম ফ্যাক্টর বা পিক ফ্যাক্টর কি লিখে দিচ্ছি, কিন্তু যে ফর্ম ফ্যাক্টর হলো ফর্ম না, ঠিক আছে। হ্যাঁ, ফর্ম ফ্যাক্টর হলো আরএমএস ভ্যালু ও এভারেজ ভ্যালু অনুপাতকে ফর্ম ফ্যাক্টর বলে। আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালু অনুপাতকে ফর্ম ফ্যাক্টর বলে, যাকে কে এ দ্বারা প্রকাশ করা হয়, সরি কে এফ দ্বারা প্রকাশ করা হয়, যাকে কি কে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কে এফ ফর্ম ফ্যাক্টর এর মান কি আরএমএস ভ্যালু বাই কি এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু বাই কি এভারেজ ভ্যালু, অর্থাৎ আরএমএস এবং এভারেজ ভ্যালু যে অনুপাত তাকে বলে কি ফর্ম ফ্যাক্টর। তাহলে আমরা ফর্ম ফ্যাক্টর এইভাবে বলতে পারি, যদি ভোল্ট কারেন্ট হয় তাহলে কি লিখতে পারি যে আই আরএমএস বাই কি আই এভারেজ, আর যদি ভোল্টেজ হয় তাহলে ফর্ম ফ্যাক্টর কিভাবে লিখতে পারি যে ভি আরএমএস বাই কি ভি এভারেজ। শেষ। আমরা প্রমাণ যেটা করেছি সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল, প্রমাণ করছি না যে আবার আরএমএস মানে কি 0.707 ইনটু ভিএম, 0.707 ইনটু ভিএম, এটা প্রমাণ করলাম। তাহলে সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভ হলে তখনই আমরা ম্যাক্সিমাম ভ্যালু 0.707 গুণ পাবো আরএমএস ভ্যালু, সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভ হলে, কিন্তু তাছাড়া কিন্তু সম্ভব না। তাহলে সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভের বেলায় ফর্ম ফ্যাক্টর কত হবে লিখি, যে সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভের কি ফর্ম ফ্যাক্টর। তাহলে সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভের আরএমএস ভ্যালু মানে কি 0.707 ম্যাক্সিমাম ভ্যালু বা আইএম বলি বা ভিএম একই কথা, ডিভাইড বাই এভারেজ ভ্যালু মানে কি 0.636 ইনটু কি ম্যাক্সিমাম। তাহলে দুজন কাটাকাটি দিলে আমাদের কত আসবে 1.11। তার মানে এই 1.11 ফর্ম ফ্যাক্টর, এটা কার মান সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভের মান। সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভের ফর্ম ফ্যাক্টর কত 1.11। আবার বলতেছি সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভের ফর্ম ফ্যাক্টর কত 0.11। অর্থাৎ যদি কখনো এমসিকিউতে আসে যদি বলে যে ফর্ম ফ্যাক্টরের মান কত, শুধু এইটুকু বলে, এর আগে কোনো কিছু নাই, তখন সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভ ধরে নেব, অর্থাৎ 1.1 ধরে নেব। কিন্তু যদি ওয়েভ দিয়ে বলে এই ওয়েভের ফর্ম ফ্যাক্টর কত, তখন কিন্তু উক্ত ওয়েভের আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালু বের করে তারপরে দুজন ভাগ করে যে মান আসবে সেটা হবে কিন্তু ফর্ম ফ্যাক্টর। ঠিক আছে, এবার আছে পিক ফ্যাক্টর। পিক ফ্যাক্টর, তো পিক ফ্যাক্টর কি অনেকভাবে বলে, পিক ফ্যাক্টর বলে, ক্রিস ফ্যাক্টর বলে, অ্যামপ্লিটিউড ফ্যাক্টর বলে, এগুলো আপনাদের শিটে লিখে দিচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট বলে নিচ্ছি, আপনারা হচ্ছে নোট করার সময় শিট থেকে নোট করবেন, নোট না করলেও চলবে, শিটে একটা নোট, আমি সমস্ত কিছু লিখে দিচ্ছি এবার শিটে। তো কি বলছি, ক্রিস অর পিক অর অ্যামপ্লিটিউড ফ্যাক্টর, অ্যামপ্লিটিউড ফ্যাক্টর বলি বা পিক ফ্যাক্টর বলি বা ক্রিস ফ্যাক্টর বলি, কথা একই। কাকে বলে যে ম্যাক্সিমাম ভ্যালু এবং আরএমএস ভ্যালু অনুপাতকে পিক ফ্যাক্টর বলে বা অ্যামপ্লিটিউড ফ্যাক্টর বলে, ম্যাক্সিমাম ভ্যালু এবং আরএমএস ভ্যালু অনুপাতকে পিক ফ্যাক্টর বা অ্যামপ্লিটিউড ফ্যাক্টর বলে। অ্যামপ্লিটিউড ফ্যাক্টরকে কে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সূত্রটা কি যে ম্যাক্সিমাম ভ্যালু বাই কি আরএমএস ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু এবং আরএমএস ভ্যালু অনুপাতকে পিক ফ্যাক্টর বলে। তো এখন ম্যাক্সিমাম ভ্যালু, মানে কি যদি কারেন্টের বেলা হয় তাহলে কি আই ম্যাক্স, আর এটা কি হবে আই আরএমএস, আর যদি ভোল্টেজের বেলা তাহলে কি হবে ভি ম্যাক্স, এটা কি হবে ভি আরএমএস। ঠিক আছে, এখন এটা তো বুঝলাম। আমি যদি বলে সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভ, তো আমরা তো সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভের বেলায় আরএমএস ভ্যালু এবং আরএমএস ভ্যালু নির্ণয় পেলাম, তাই না? সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভের বেলায় অ্যামপ্লিটিউড ফ্যাক্টর বা পিক ফ্যাক্টর কি হবে ভি ম্যাক্স বা আই ম্যাক্স, মানে আই ম্যাক্সই। তাহলে আরএমএস মানে কি 0.707 ইনটু কি আই ম্যাক্স, তাহলে আই ম্যাক্স কেটে কি হলো √2 বা 1.414, এই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে 1.414 এটা কার বেলায়, এটা অবশ্যই সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভ হলে তখনই পিক ফ্যাক্টর বা অ্যামপ্লিটিউড ফ্যাক্টর বা ক্রিস ফ্যাক্টর হবে 1.414, দ্যাট মিন্স √2। আর ফর্ম ফ্যাক্টর 1.11 কখন হবে, যখন সিমেট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভ হবে, আদারওয়াইজ আমাদের হিসাব করে বের করতে হবে। দেখেন, এই হলো আমাদের আরএমএস ভ্যালু নিয়ে বিস্তারিত আলোচনা। কারোর কোনো অসুবিধা থাকলে বলতে পারি, এই আরএমএস ভ্যালু নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারি। আজকে আমরা আরএমএস ভ্যালু দেখলাম, গতকালকে এভারেজ ভ্যালু দেখেছি। আগামী দিন, গতকাল বলতে গত ক্লাস, আগামী দিন আমরা করবো কি, আগামী দিন আমরা আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালু নির্ণয় কি দেখবো, ম্যাথ দেখবো কিভাবে নির্ণয় করতে হয়, এবং আরএমএস পাওয়ার মানে এভারেজ পাওয়ার, এটাও তো আজকে আলোচনা করেছি এবং প্রমাণ করে দিয়েছি। আর দেখবো পিক ফ্যাক্টর এবং প্রতিটা ওয়েভের পিক ফ্যাক্টর এবং কি ফর্ম ফ্যাক্টর, এটা নির্ণয় দেখবো। কার কোনো কি অসুবিধা আছে আজকে ক্লাসে? আজকে ক্লাসে কার কোনো অসুবিধা থাকলে বলতে পারি, নেই না? ঠিক আছে, তো আজকে ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।